শুভেচ্ছা আমন্ত্রণদের জনপদ লাইভের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নিহত হয়েছেন। এ নিয়ে দর্শক আরো জানবো, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সৌরভ দেব। সৌরভ, আপনার কাছে জানতে চাই যে কিভাবে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং অভিযানের বিস্তারিত সম্পর্কে। হ্যাঁ লিনিয়া, গত মধ্যরাতে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং আমাদের কাছে যেই তথ্যটি আছে এখন পর্যন্ত সেটি হচ্ছে চকরিয়ার ডুলাজারার যে এলাকাটাতে ঘটনাটি ঘটেছে সেখানে আনুমানিক রাত 2টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম আসলে তাদের সোর্সের বরাত দিয়ে তাদের কাছে খবর ছিল যে সেখানে অস্ত্রসহ সন্ত্রাসীদের একটি আস্তানা রয়েছে এবং সেখানেই অভিযান চলাকালে লেফটেন্যান্ট যে সেনা কর্মকর্তাটি আসলে নিহত হয়েছেন তানজিম, তিনি সেখানে নেগোশিয়েট করার জন্য যান এরকম একটি খবর আমাদের কাছে আছে এবং সেখানেই তিনি ছুরিকাঘাতে নিহত হন। তবে আরেকটি সূত্র বলছে তিনি আসলে গুলিবিদ্ধ হয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন। তো একটু খবরের ধোঁয়াশা রয়েছে, তবে আইএসপিআর থেকে হয়তো বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে। কিন্তু আমাদের কাছে যেই খবরটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায় যে সেই সেনা কর্মকর্তাকে রামুর যে সিএমএইচ হাসপাতাল রয়েছে সেখানে নেয়ার আগেই আসলে মৃত্যুবরণ করে এবং এর এখন পর্যন্ত যে চকরিয়ার যে ডুলাজারা এলাকাটি রয়েছে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী আসলে এলাকাটিতে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করছে এবং এর প্রেক্ষিতে এখন পর্যন্ত বেশ কয়েকজন ডাকাত দলকেও তারা আটক করতে সমর্থ হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে এবং সেখান থেকে আমাদের যে বিভিন্ন সূত্র বলছে যে এই অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আতঙ্ক কাটিয়ে অনেকটাই স্বাভাবিক পার্বত্য জেলা রাঙামাটি, খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, বিশেষ ব্যবস্থায় সাজেক ছেড়েছেন পর্যটকরা। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আর এই যে আটকে পড়া যে পর্যটকগুলো রয়েছে সেগুলো ফিরতে পেরেছেন কিনা সেই বিষয়ে জানাবেন। আতঙ্ক, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি। গতকাল থেকে রাঙামাটি শহরে গণপরিবহন চলাচল শুরু হয়েছিল। রাঙামাটি থেকে ছেড়ে গিয়েছিল কিছু দূরপাল্লার যানবাহন। যদিও বা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু যুগ্ম ছাত্র জনতার ডাকে যে 72 ঘন্টার অবরোধ, সে অবরোধ গতকালও চলছিল। তাই রাঙামাটি থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে বান্দরবানের কোনো গাড়ি কিন্তু গতকাল চলাচল করেনি। কিন্তু সেই অবরোধ গতকাল রাত 12টায় সেই অবরোধের 72 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। ফলে আজ থেকে আরো স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি। সকাল থেকে গণপরিবহন, একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল আরো অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রাঙামাটি থেকে ছেড়ে গেছে খাগড়াছড়ি, বান্দরবানের গাড়ি এবং রাঙামাটি থেকে চট্টগ্রামের যে যান চলাচল সেটিও স্বাভাবিক রয়েছে। এদিকে অবরোধ এবং ধর্মঘটের কারণে সাজেকে প্রায় শনিবার থেকে প্রায় আটকা পড়েছিলেন প্রায় 1,500 পর্যটক। তো সেই পর্যটকরা আজ সকাল 7টা থেকে 8টার মধ্যে ধীরে ধীরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করতে শুরু করেছেন। আমরা কথা বলেছিলাম সাজেক জীব সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাতের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে সকাল 7টা থেকে আসলে ধীরে ধীরে ত্যাগ করতে শুরু করে পর্যটকবাহী গাড়িগুলো। তো শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাচালং বাজারে যাত্রা বিরতিতে ছিলেন। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি কিছুক্ষণ আগে আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি হচ্ছে পর্যটকদের অনেক গাড়ি নিরাপদে খাগড়াছড়িতে প্রবেশ করছে। তো খাগড়াছড়ি থেকেই তারা তাদের নিরাপদ গন্তব্যে চলে যাবেন। আর এদিকে আসলে এখনো সাজেকে নতুন কোনো পর্যটকবাহী গাড়ি আজ এখনো প্রবেশ করেনি। সাজেক বর্তমানে একেবারেই পর্যটক শূন্য রয়েছে। আর আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি বলছিলেন যে আসলে রাঙামাটির পরিবেশ আগের চেয়ে অনেকটাই উন্নত, রাঙামাটি এখন ধীরে ধীরে অনেকটাই শান্ত এবং স্বাভাবিক। তবে তিনি বলছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে যে যৌথ টহল টিম রয়েছে সেই টহল টিম চলবে, তারা কাজ করবেন রাঙামাটিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা তাদের নিয়মিত টহলটি দিতে থাকবেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে রাঙামাটি এবং সাজেকের সর্বশেষ। মিশু মল্লিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিশু মল্লিক, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।
থমথমে অবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতিও। সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী অপু দত্ত। পাহাড়ি বাঙালি সহিংসতা পরবর্তীতে যে 72 ঘন্টার সড়ক এবং নৌপথ অবরোধের পর খাগড়াছড়ির পরিবেশ আসলে স্বাভাবিক হয়ে এসেছে। 72 ঘন্টা ধরে যে সড়ক অনেকটাই ফাঁকা ছিল, সেই সড়কগুলোতে এখন আভ্যন্তরীণ দূরপাল্লার যানবাহন চলাচল কিন্তু করছে। একই সাথে শহর কেন্দ্রিক যে বাজারগুলো আছে সেখানে কেনাকাটায় পাহাড়ি বাঙালির উপস্থিতিও আসলে সমপরিমাণ আমরা দেখতে পাচ্ছি। বলা যেতে পারে যে এই গত কয়েকদিন ধরে যে একটি উদ্ভূত পরিস্থিতি ছিল সেখান থেকে অনেকটাই বেরিয়ে এসেছে এই অঞ্চলের মানুষ। যদিও বা নিরাপত্তা ব্যবস্থা এখনো নজরদারিতে রাখা হয়েছে, তারপরও যানবাহন চলাচল থেকে শুরু করে সবকিছু আর সাজিকে যেসব পর্যটক আটকা পড়েছে তারা সাজিক থেকে রওনা হয়েছেন, তারা আজকে হয়তো যে যার গন্তব্যে ফিরে যেতে পারবেন। তো সবকিছু মিলে বলা যেতে পারে যে পাহাড়ি বাঙালি সহিংসতা, অগ্নিসংযোগ এবং হত্যার পর যে 72 ঘন্টা অবরোধের মধ্যে যে উদ্বেগ উত্তেজনার সময় পাহাড়বাসী ছিল, সেখান থেকে আসলে তারা ঘুরে দাঁড়িয়েছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। সপ্তাহে 7 দিনই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, অর্ধেক ভাড়া চালুর যে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, এই বাসে অর্ধেক ভাড়া নিয়ে আসলে শিক্ষার্থীরা কি বলছেন আর সংশ্লিষ্টরা কি বলছেন, পরিবহন সংশ্লিষ্টরা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি লিনিয়া, যেমনটি আপনি বলছিলেন যে সপ্তাহের 7 দিনই যে স্টুডেন্টের জন্য যে অর্ধেক ভাড়ার যে নির্ধারিত হয়েছে সেইটা আজকে থেকে, সপ্তাহের আজকে হচ্ছে মঙ্গলবার 24 তারিখ, আজকে থেকে সেটা নির্ধারিত করা হয়েছে। এবং গতকাল দুপুরবেলা হচ্ছে মালিক সমিতি পরিবহন ব্যবস্থাপনা লোকজনরা কিন্তু আসলে এইটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে। এবং আমরা যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং শিক্ষার্থীরা আসলে তাদের বক্তব্য যেটাতে বলেছে যে তারা এটাতে আসলে অনেক আনন্দিত। কারণ আপনার হচ্ছে আগে বিগত কয়েক বছর হচ্ছে সপ্তাহে 5 দিন কিন্তু আসলে স্টুডেন্টরা হচ্ছে তাদের হাফ পাসটা দিতে পারত, কিন্তু এখন হচ্ছে গিয়ে সপ্তাহে 7 দিন হওয়াতে তাদের অনেক সুবিধা হয়েছে। তাদের অনেকের বক্তব্যের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু বলেছে যে এটাতে হচ্ছে গিয়ে তাদেরও হচ্ছে গিয়ে কিছুটা সুবিধা হয়েছে এবং তাদের আমাদের জনসাধারণের হচ্ছে গিয়ে বাস যে পরিবহন সেটা কিন্তু একদম সাধারণ পরিবহন এবং সবাই এটাতে হচ্ছে গিয়ে যাতায়াত করে। তো তাদের এই অর্ধেক ভাড়া হওয়াতে তাদের হচ্ছে যে সুবিধা এবং পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীরা বক্তব্য অনুযায়ী তাদের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে যেটা বলেছে আমাকে, তাদের যে সপ্তাহে 5 দিনই হচ্ছে গিয়ে ভার্সিটি এবং স্কুল কলেজ থাকাতে তাদের বেশিরভাগই হচ্ছে গিয়ে শুক্র শনিবার তাদের হচ্ছে টিউশনিতে যেতে হয় এবং শিক্ষকদের কাছ থেকে প্রাইভেট পড়তে হয়। সেই তখন হচ্ছে গিয়ে তাদের যাতায়াতে সেই শুক্র শনিবার কিন্তু তাদের পুরো ভাড়া দিয়ে কিন্তু আসলে হচ্ছে গিয়ে পরিবহনে চড়তে হতো এবং যাতায়াত করতে হতো। তো সেই সুবাদে হচ্ছে গিয়ে আজকে থেকে যে ভাড়া কার্যক্রমটা হচ্ছে গিয়ে হাফ ভাড়া কার্যক্রম যে হচ্ছে শুরু হয়েছে এবং আজকে থেকে যে তারা সপ্তাহে 7 দিনই যে ভাড়াটা তারা পাবে, তো সেই দিক দিয়ে কিন্তু আসলে তাদের বলতে পারেন আপনি যে তাদের সব দিক দিয়ে হচ্ছে কি তারা আনন্দিত আসলে এই সিদ্ধান্ত গ্রহণে। তো আপনার এছাড়াও হচ্ছে আপনি জানেন যে 52 ভাষা আন্দোলন এবং 71-এর হচ্ছে আপনার স্বাধীনতার যে হচ্ছে গিয়ে স্বাধীন আমরা দেশ পেয়েছি, এছাড়াও 2024-এ এসে যে আমরা হচ্ছে গিয়ে আরেকটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন রাষ্ট্রের কিন্তু আসলে মূল প্রেক্ষাপটটাই কিন্তু ছিল আসলে ছাত্র সমাজের আন্দোলন ঘিরেই। এবং এই ছাত্র সমাজের আন্দোলনে হচ্ছে গিয়ে তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা
হচ্ছে গিয়ে কৃতজ্ঞতার সহিত হচ্ছে গিয়ে হচ্ছে মালিক সমিতি পক্ষরা এই ডিসিশনটা কিন্তু আসলে সিদ্ধান্তটা কিন্তু আসলে হচ্ছে গিয়ে তারা নেয় সপ্তাহে 7 দিনই। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। লিলিয়া, ফার্মগেট। গাজীপুরে পোশাক কারখানার বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে শিল্প অধ্যুষিত এই গাজীপুরে কিন্তু আপনার পোশাক কারখানাগুলো কিন্তু আমরা দেখেছি। গাজীপুর এবং টঙ্গী এবং কোনাবাড়ি বিসিকের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কিন্তু যে পোশাক কারখানার শ্রমিক রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত কোথাও জেলার কোথাও কিন্তু আমরা কোনো শ্রমিক অসন্তোষ বা কোনো কিছুর খবর আমরা কিন্তু পাইনি। পাশাপাশি সকাল থেকে কিন্তু কর্মজীবী যে মানুষ রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু পোশাক কারখানায় যোগ দিয়েছেন এবং তারা কিন্তু কাজ করতেছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের একটি পোশাক কারখানা, এখানে কিন্তু শ্রমিক উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু তারা কিন্তু পোশাক যে উৎপাদন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন নানা প্রতিকূল অবস্থার মধ্যে, এমনটাই কিন্তু জানিয়েছেন যে পোশাক কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তারা। তো আপনারা জানেন যে এই বেশ কিছুদিন ধরে কিন্তু অস্থিরতার কারণে কিন্তু সেনাবাহিনী এবং নিজস্ব নিরাপত্তার যে বলয় সেটি তৈরি করে কিন্তু পোশাক কারখানাগুলো ধরে রাখছেন পোশাক মালিকরা। তো পাশাপাশি যে গাজীপুরের বিভিন্ন যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি, সবগুলোই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এবং এর সাথে সাথে কিন্তু যদি বলতে চাই যে নাশকতার কারণে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুরের অপরাধে কিন্তু যৌথ বাহিনী এই পর্যন্ত কিন্তু আপনার 24 জন দুষ্কৃতিকারীকে অ্যারেস্ট করেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের কিন্তু আটক করা হয়েছে। আপনারা জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকায় কিন্তু আপনি বেশ কিছুদিন ধরে কিন্তু শ্রমিক যে অসন্তোষ সেটা কিন্তু বিরাজ করছে এবং এই কারণে কিন্তু আপনারা জানেন যে গাজীপুরের 13টি পোশাক বড় 13টি পোশাক কারখানা কিন্তু বন্ধ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু মালিক পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে তারা এই কারখানার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা শঙ্কিত। তো আমি যেমনটা জানিয়েছি যে আজকে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। এবং গাজীপুরে আপনি জানেন যে শিল্প নগরী হিসাবে খ্যাত এই শিল্প এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু পোশাক যে কারখানা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের আন্দোলন করে আসছিলেন। আপনি জানেন যে 25,000 টাকা বেতন থেকে শুরু করে বার্ষিক ছুটি এবং ওভার টাইম 1,000 টাকা এইরকম কিন্তু 12 দফা দাবিতে কিন্তু তারা শ্রমিকরা আন্দোলনে মাঠে ছিলেন। তো আজকে পর্যন্ত কিন্তু আমরা কোথাও তাদেরকে দেখতে পাইনি। এখন স্বাভাবিক অবস্থা কিন্তু বিরাজ করছে সবগুলো প্রতিষ্ঠানে। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমি চেষ্টা করব যেখানে যে মালিক রয়েছেন এখন অর্থাৎ এই বন্ধন ফ্যাশনের যে মালিক ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন MA জুয়েল রানা জুয়েলের সাথে আমরা কথা বলবো এবং জানতে চেষ্টা করব যে কি অবস্থা বর্তমান আমাদের বর্তমান যে অস্থিতিশীলতা, এই অস্থিতিশীলতায় আমরা অনেক ক্ষতির সম্মুখীন পড়ছি এবং অনেক উৎপাদন কমে গেছে, অনেক কাজকর্মর যে একটা অর্ডার ছিল এটা এখন কমে গেছে। এভাবে থাকলে পোশাক খাত এটা যে শিল্প, এই শিল্প খাতটা তো ধরেন ধসের মধ্যে পড়ে যাচ্ছে আর কি, আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। এদেশের যেরকম এখন বর্তমানে পোশাক শিল্পে যে একটা অস্থিতিশীলতা বা যে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, এটা আসলে সরকারের উচিত এদেরকে যারা এটা দোষী এদেরকে আইনের আওতায় নিয়ে এদেরকে এর মধ্যে স্বাভাবিক পরিস্থিতিটা স্বাভাবিক যাতে হয় সেভাবে করা উচিত। তার কারণ হলো প্রতিনিয়ত এরকম হইলে আমাদের পোশাক খাতটা আস্তে আস্তে নিবেশে ধ্বংস হয়ে যাবে এবং দেশের উন্নয়নে ক্ষতি বাধার সম্মুখীন হয়ে যাবে এবং পর্যাপ্ত ক্ষতি হবে এবার আমি মনে করি। আপনি শুনলেন যেমনটা বললো যে এই শিল্পকে ধরে রাখার জন্য কিন্তু নানাভাবে তারা বলতেছেন এবং বলার চেষ্টা করছেন। সাধারণ যে মালিক রয়েছেন তারা এই শিল্পটাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছেন। যে গুটি কয়েক মানুষ কিন্তু এই অশান্ত পরিবেশ তৈরি করছে এবং সব জায়গায় আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু গাজীপুরের বিভিন্ন যে পোশাক কারখানাগুলো রয়েছে সেটা শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু ভিজিট করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ফ্যাক্টরিতে খোঁজখবর নেওয়া হচ্ছে। কিন্তু এই খোঁজখবর নেওয়ার পরেও কিন্তু কারা এই নাশকতা এই মানে
অস্থিরতার সাথে জড়িত এটা চিহ্নিত করতে এখন পর্যন্ত তারা পারেনি। তো এখন তারা মালিক পক্ষ চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে পারলে এই পোশাক শিল্পটাকে রক্ষা করা যাবে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু গাজীপুরের যে শিল্প অঞ্চলে পোশাক কারখানাগুলো রয়েছে এগুলো কিন্তু নানা দাবি নিয়ে কিন্তু পোশাক কারখানার যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু এসছেন এবং গেটের মধ্যে এসে কিন্তু তারা জটলা তৈরি করছেন এবং সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। কিছুদিন আগেও কিন্তু শ্রমিক পুরুষ যেগুলো রয়েছে তাদেরকে চাকরি নেয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন পোশাক কারখানার গেটের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা দাবি জানিয়েছেন। মালিক পক্ষ কিন্তু তাদের কথা রেখেছেন এবং বিভিন্ন পোশাক কারখানায় কিন্তু তাদের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তো গাজীপুরে কিন্তু এই অবস্থা কিন্তু চলমান রয়েছে। আপনি পোশাক কারখানাগুলো স্বস্তি ফিরিয়ে আনার জন্য মালিকরা কিন্তু বারবার প্রশাসনের তাগাদা দিচ্ছেন যে পোশাক এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তারা বারবার তাগাদা দিচ্ছেন এবং শিল্পটাকে ধরে রাখার জন্য। আর নয়তো কিন্তু যে অবস্থা আপনি জানেন যে এই পোশাক খাতে কিন্তু শিপমেন্ট যেটি আছে বাহির থেকে কিন্তু কোনো মানে এই অস্থিরতার কারণে কিন্তু পোশাক কারখানায় যে চাহিদা সেটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। তো আপনারা সবাই মালিক পক্ষরা চাচ্ছেন যে এখানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হোক এবং আপনারা জানেন যে সবগুলো পোশাক কারখানায় কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে। তো আরো নিশ্চিত নিরাপত্তা চাচ্ছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর শিল্প অঞ্চল থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সার্বিক ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ মুসা। মুসা আছেন আপনি আমাদের সঙ্গে। মুসা, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? মৃত্যুহার কি বাড়ছে কিনা, আর এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা সদর হাসপাতালে এবং প্রতিদিনই কিন্তু উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদা যে ডেডিকেটেড রুম দেওয়া হয়েছিল সেই রুমে কিন্তু এখন সংকলন হচ্ছে না এবং সে কারণে কিন্তু মেঝেতেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমরা বিভিন্ন রুমে ঘুরে ঘুরে দেখেছি যে সাধারণ রোগীদের সাথেও কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু অন্য রোগীরাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানানোর চেষ্টা করেছে যে বরগুনায় প্রায় এবছর 5 শতাধিকেরও বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে এখান থেকে চিকিৎসা নিয়েছে শুধু সদর হাসপাতাল থেকে। এছাড়াও কিন্তু বরগুনার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই অন্যান্য উপজেলাগুলো থেকেও কিন্তু ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং এখন যেসব রোগীরা চিকিৎসা নিতে আসছেন তারা অধিকাংশই জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের শারীরিক জটিলতা দেখা দিয়েছে তারাই কিন্তু এখানে ভর্তি হচ্ছেন এবং এখান থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে রোগীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। রোগীরা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছে যেখানে নানা সমস্যা রয়েছে এবং চিকিৎসা পেতেও কিন্তু তাদের কিন্তু সমস্যা হচ্ছে। আমরা একজন রোগীর সাথে কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন কিনা এবং কোনো সমস্যা হচ্ছে কিনা। চিকিৎসা পাচ্ছি, সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে গিয়া এই বেড নিয়ে সমস্যা। এখানে যত রোগী আছে ওই তুলনায় বেড খুবই কম, অনেকেরই মেঝেতে থাকতে হচ্ছে। আর জ্বরের রোগী মেঝেতে থাকাটা তো খুবই কষ্টের ব্যাপার, গায়ে হাত পায়ে সব জায়গায় তো ব্যথা থাকে, তারপর মেঝেতে থাকা লাগে। এবং মশাবাহিত রোগ যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক মশারির ব্যবস্থা থাকা উচিত ছিল, কিন্তু মশারির কোনো ব্যবস্থা নাই। আমরা যে মশারি টানাবো এরকমও কোনো ব্যবস্থা নেই। যেমনটা শুনছিলেন যে আসলে এখানে মশারির কোনো ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু নতুন করে আবার ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং রোগীরা এটি বারবার অভিযোগ করার পরেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিন্তু কোনো কর্ণপাত করছেন। এবং আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে আসলে সচেতনতার বিকল্প নয়, সচেতন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে কিন্তু এই মশাবাহিত যে ডেঙ্গু রোগ সেটির প্রাদুর্ভাব কমে আসবে। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত কিন্তু মশক নিধনের কোনো কার্যক্রম শুরু করেনি। তারা শুধু প্রচারণার মাধ্যমে কিন্তু তাদের কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রেখেছে এবং মশক নিধনের জন্য যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান না। এবং হাসপাতালে এই বছর একজন ডেঙ্গু রোগী মারা গিয়েছে এবং এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর যারা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তাদের কিন্তু বরিশালে পাঠানো হচ্ছে এবং যে কারণে কিন্তু ডেঙ্গু রোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোনো অবহেলার কিন্তু কোনো এখন পর্যন্ত প্রমাণ নাই। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বরগুনা থেকে সহকর্মী মুসা। পলিথিন বন্ধে নানা কার্যক্রম হাতে নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মোহাম্মদপুরে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন পরিবেশ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 56টা দূষিত নদীর 56টার তলদেশে এই পলিথিনের পুরু আস্ত। সুতরাং পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমরা শুরু করি, ক্রমান্বয়ে আমরা অন্য
একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে যাব। আমরা কিন্তু সব প্লাস্টিকের কথা বলছি না, যেটা একবার ব্যবহার করে ফেলে দেই, কালেকশন হয় না, সেইগুলোর ব্যাপারে আমরা এগোবো। আপনাদের সবার ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমি এখন আমাদের বাজার সমিতির সভাপতি, তার হাতে 2টা নমুনা একটু তুলে দিচ্ছি। এর চাইতেও পাটের কিছু নেই আমাদের হাতে। পাটের কিছু আছে কিনা? দর্শক, পলিথিন বন্ধে নানা কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে মোহাম্মদপুরে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন পরিবেশ উপদেষ্টা। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। খুলনায় নিত্যপণ্যের দাম বাড়তে বাজার পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। আর রকি, আজকের বাজার পরিস্থিতি সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। খুলনায় কিন্তু নিত্য দ্রব্য যে পণ্যগুলো আছে সেগুলোর কিন্তু আসলে দাম ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। আমরা একটু বলে রাখি যে আজ সকালে আমরা খুলনা যে বাজারগুলোতে পরিদর্শন করছি সেখানে দেখতে পেয়েছি যে মাছ, মাংস থেকে সবজি থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। এবং বিশেষ করে যে মনে করেন যে বেগুন, ঝিঙে, পেঁপে এই ধরনের সবজির যে দ্রব্যমূল্য সেটা কিন্তু গত এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। আমি একটু বলতে চাই যে ব্রয়লার মুরগির দাম কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে, পাশাপাশি কক মুরগির দামও 40 টাকা বেড়েছে। তবে একটু ভিন্ন ব্যতিক্রম পাওয়া গেছে গরুর মাংসের ক্ষেত্রে। গরুর মাংস কিন্তু 700 টাকা করে কেজি বিক্রি হলো, আজকে সেটা 620 থেকে 650 টাকা পাওয়া গেছে। পাশাপাশি একটু বলি যে ঝালের দাম কমেছে, কিন্তু অন্যান্য যে সবজিগুলো 50 টাকার বা 60 টাকার ভিতর আসলে আছে। এটা কিন্তু যারা আসলে নিম্ন মধ্যবিত্ত তাদের কিছু আসলে হাতের নাগালের বাইরেই কিন্তু বলা যেতে পারে। আমি আরেকটু বলে রাখছি যে ডিমের দামও কিন্তু আসলে অনেক বেড়ে গিয়েছে। প্রতি পিস ডিমেতে কিন্তু 1 টাকা করে বেড়ে গিয়েছে। আমরা একটু কথা বলবো একজন ক্রেতার সাথে যে আসলে বাজারের যে দ্রব্যমূল্য বেড়েছে এটা কেন বেড়েছে আসলে একটু বলেন আমাদের। দেখেন, আমাদের খুলনায় বন্যা না হলেও খুলনায় তরকারি সরবরাহ আছে, কিন্তু সরবরাহ খুলনার তরকারিগুলো বন্যার্ত এলাকায় চলে যাচ্ছে বলে কিছুটা বাজারে তরকারি সরবরাহ কম, সেই হিসেবে খুলনায় কিছুটা দাম বেড়েছে। সিন্ডিকেট আছে কিনা বাজারে? না, কাঁচামালে কোনো সিন্ডিকেট নেই। আমদানি বেশি হলে অবশ্যই দাম কমে, আমদানি কম হলে একটু দাম বাড়তে থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে দ্রব্যমূল্যর সরবরাহ কম থাকায় কিন্তু বাজারে দাম বেড়েছে, এমনটাই বলছে বাজারের ক্রেতা এবং বিক্রেতা। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনে যারা বাজার তদারকি করে তাদের আসলে বেশি করে বাজারগুলোতে মনিটরিং করা উচিত বলে সাধারণ ক্রেতা বিক্রেতা মনে করে। খুলনা থেকে বাজার মূল্যের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদেরকে বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।